Good morning, friends. So, welcome to our digital Pathshala. You are watching Daily Current Affairs. Today is 6th November 2025. আজকে 6ই নভেম্বর এবং 5ই নভেম্বর এই দুটো দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা শুরু করব। কি কি থাকছে একটু দেখে নিই। জাতীয় খবর, আন্তর্জাতিক খবর, অর্থনীতি, বাণিজ্য, পশ্চিমবঙ্গের সম্পর্কিত খেলাধুলার খবর ইত্যাদি। আজকে আছে বন্দে মাতারাম, স্টারলিং, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, জহরান মাদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন, ইউনাইটেড স্টেটসের গাজালা হাশমি তিনি ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর নির্বাচিত হয়েছেন, ইন্ডিয়ান বন্ড। এছাড়া থাকবে কিছু স্ট্যাটিক এমসিকিউ। তাহলে শুরু করি এবং তারপরে পরে আমরা আলোচনা করব 5ই নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের উক্তি, সঠিক প্রস্তুতির চেয়ে বড় কোনো অস্ত্র নেই। অর্থাৎ আমাদের হাতে যখন অস্ত্র বলতে আমরা যুদ্ধের কথাই বলছি, যে যুদ্ধ করতে গেলে যে একজন সৈনিকের প্রয়োজন, একজন সেনানায়কের প্রয়োজন হচ্ছে অস্ত্র, এবং একজন সেনানায়ক বা সম্রাটের অস্ত্র হচ্ছে তার সিদ্ধান্ত। তাহলে তুমি যখন যে যুদ্ধে নেমেছো, তুমি প্রস্তুতির জন্য নেমেছো, চাকরি তোমাকে পেতেই হবে, তাহলে তুমি যখন প্রস্তুতি নিচ্ছ, এই প্রস্তুতি হচ্ছে তোমার সবচেয়ে বড় অস্ত্র। যত বড় নেতা, যত বড় নায়ক, মহানায়ক থাকুক না কেন, তার হাতে যত বড়ই অস্ত্র থাকুক, তার চেয়েও বড় অস্ত্র হচ্ছে প্রস্তুতি। সুতরাং সঠিক প্রস্তুতির চেয়ে বড় কোনো অস্ত্র নেই। সঠিকভাবে প্রস্তুতি নিতে থাকো, তুমি নিশ্চয়ই সফল হবে একদিন। আজকের হেডলাইনে জাতীয় খবর, জাতীয় খবরে আছে বন্দে মাতারাম। বন্দে মাতারাম বন্দে মাতারাম এই যে কে নিয়ে স্পেশাল প্রোগ্রাম করছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি 150টা লোকেশনে তারা বন্দে মাতারামকে পালন করছে, এবং এই বন্দে মাতারামের তারা পালন করছে 150তম বছর ভারতের জাতীয় যে স্তোত্র, ন্যাশনাল সং বন্দে মাতারামকে তারা একটা ফেস্টিভ্যাল হিসাবে তারা দেখছে। বন্দে মাতারাম গানটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানটি রচনা করেন। মূলত তিনি 1870 সালে তিনি প্রথম এই গানটি সংস্কৃত সংলগ্ন বাংলায় গানটি মূল অংশ রচনা করেন, এবং পরবর্তীতে এই গানটির যে স্তবক, প্রথম দুটি স্তবক, 4টি স্তবক, প্রথম দুটি স্তবক সংস্কৃতে এবং শেষ দুটি স্তবক বাংলায় লেখা। এটা পরবর্তীতে 1882 সালে তার প্রকাশিত হয় উপন্যাস আনন্দমঠে কিন্তু এটা জায়গা করে নেয়, আনন্দমঠে। এবং এই গানটার চূড়ান্ত প্রকাশ, ফাইনাল প্রকাশ, পাবলিকেশন হয় 1882 সালে কিন্তু চূড়ান্ত প্রকাশ পায়। প্রথমে এই গানটিতে সুর দেন এই গানে যদুনাথ ভট্টাচার্য প্রথম গানটিতে সুরারোপ করেন, কিন্তু পরবর্তীকালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1896 সালে, খুব ইম্পর্টেন্ট, 1896 সালে তিনি কিন্তু এই গানটিতে সুর দেন, এবং 1896 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কলকাতা অধিবেশনে এই গানটি প্রথম গাওয়া হয়। 1937 সালে কংগ্রেস দল জনগণের জাতীয় গান হিসাবে স্বীকৃতি দেয় এই গানটিকে। 1937 সালে জনগণের জাতীয় গান হিসাবে কংগ্রেস দল স্বীকৃতি দেয়, এবং 1950 সালে স্বাধীন ভারতের সংবিধান প্রণয়নের সময় বন্দে মাতরমকে ন্যাশনাল সং অফ ইন্ডিয়া এই মর্যাদা দেওয়া হয়, এবং জনগণ মন এই গানটিকে ন্যাশনাল অ্যানথেম বলা হয়।
জনগণ মন হচ্ছে ন্যাশনাল অ্যানথেম, এটা কিন্তু অনেক সময় গোলমাল পেকে যায়, সেটা মাথায় রাখতে হবে। ন্যাশনাল অ্যানথেম। এবং বন্দে মাতরম, বন্দে মাতরম গানটি হচ্ছে ন্যাশনাল সং। আমরা যদি বাংলায় বলি তাহলে অনেকটা এরকম হয়, অ্যানথেমকে আমরা সঙ্গীত বলবো এবং সংকে বলবো স্তোত্র। এবং এই বন্দে মাতরম গানের সার্ধ শতবার্ষিকী অর্থাৎ 150তম বার্ষিকী পালন করবে, এই পালন চলবে নভেম্বর মাসের 26 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ 26শে নভেম্বর ভারতের সংবিধান গ্রহণের দিবস, সেই দিন পর্যন্ত চলতে থাকবে। এবং 26শে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান গৃহীত হয় এবং সেই দিনটিকেই স্মরণ করে সংবিধান দিবস পালন করা হয়, কনস্টিটিউশন ডে পালন করা হয় 26শে নভেম্বর। এবং 26শে জানুয়ারি 1950 এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। এর পরের খবর স্টারলিংক। স্টারলিংক হচ্ছে স্টারলিংক স্যাটেলাইট বেসড ইন্টারনেট সার্ভিস। সেই সার্ভিস শুরু হচ্ছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্র প্রথম রাজ্য হিসাবে তারা ভারতে প্রথম রাজ্য, তারা স্টারলিংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো। স্টারলিংক হচ্ছে আমেরিকার মহাকাশ সংস্থা স্পেস এক্স, ইউএসএ স্পেস এক্স, স্পেস এক্স এই যে সংস্থা, সেই সংস্থার স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা প্রকল্প। এর উদ্যোগ হচ্ছে এলন মাস্কের উদ্যোগ। এই উদ্যোগ স্টারলিংক কাজ করে কিভাবে? স্টারলিংক মূলত লো আর্থ অরবিট, এলইও, লো আর্থ অরবিটে হাজার হাজার ছোট ছোট স্যাটেলাইট পাঠানো হয় এবং সেগুলো পৃথিবীর চারপাশে তারা নেটওয়ার্ক গঠন করে থাকে এবং যে ব্যবহার করবে ইউজার বাড়িতে বসেই অ্যান্টেনার সাহায্যে এইটা সিগন্যাল রিসিভ করবে। এবং এর জন্য যে বড় টাওয়ারের কোনো প্রয়োজন নেই, এর জন্য বড় কোনো টাওয়ার বা তার সঙ্গে ওয়্যার বা তারেরও কোনো প্রয়োজন নেই। এখানে হাই স্পিড ইন্টারনেট 50 MB থেকে 200 MB পর্যন্ত স্পিড পাওয়া যাবে এবং ল্যাটেন্সি কম হবে ইত্যাদি। নেক্সট, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বলতে সাধারণত ভারতের চলচ্চিত্র উৎসব ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াকে বোঝানো হয়ে থাকে, যে ডেডলাইন ফর মিডিয়া অ্যাক্রিডিটেশন অর্থাৎ মিডিয়ার যে স্বীকৃতি কভার করার জন্য 56তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, যেটা অনুষ্ঠিত হতে চলেছে গোয়ার পানাজিতে 20 থেকে 28শে নভেম্বর গোয়ার পানাজিতে। এটা খুব গুরুত্বপূর্ণ, ডাইরেক্ট অনেক সময় প্রশ্ন তুলে দেয় যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু স্থান পরিবর্তিত হয় না, প্রতি বছর গোয়ার পানাজিতেই অনুষ্ঠিত হয়। এবছর অনুষ্ঠিত হচ্ছে 56তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল এবং এটা অনুষ্ঠিত হবে 20 থেকে 28শে নভেম্বর। এই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে এই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেই যে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড, সিলভার পিকক অ্যাওয়ার্ড এবং গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড, সিলভার পিকক অ্যাওয়ার্ড, এই পিকক অ্যাওয়ার্ডগুলো মূলত দেওয়া হয় অভিনেতাদের অলিম্পিক হিসাবেই তুলনা করা হয় যে এই ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। তো এখানে গোল্ডেন পিকক কাদের দেওয়া হয়? গোল্ডেন পিকক দেওয়া হয় সেরা বেস্ট ফিল্ম সেরা ছবির জন্য থাকে গোল্ডেন পিকক। সিলভার পিকক দেওয়া হয় বেস্ট ডাইরেক্টরকে সিলভার পিকক দেওয়া হয় এবং সিলভার পিকক দেওয়া করা হয় সেরা বেস্ট অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকেও দেওয়া হয় সিলভার পিকক। এছাড়াও লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়।
নেক্সট, জোহরান মামদানি। জোহরান মামদানি একজন ডেমোক্র্যাট ক্যান্ডিডেট। তিনি জয় নিশ্চিত করেছেন নিউ ইয়র্ক সিটির যে মেয়র পোস্টের জন্য ভোটে। তিনি হচ্ছেন এই শহরের প্রথম মুসলিম এবং তরুণ, সব থেকে তরুণ, ইয়ংগেস্ট মেয়র নিউ ইয়র্কের। এটা মাথায় রাখতে হবে, তিনি হচ্ছেন ফার্স্ট মুসলিম অ্যান্ড ইয়ংগেস্ট মেয়র ইন generation. You will take charge as New York City Mayor on 1st Jan 2026. 2026 সালের 1 জানুয়ারি তিনি শপথ নিতে যাচ্ছেন। নেক্সট, ইউনাইটেড স্টেটস ইন্ডিয়ান বর্ন গ্যাজলা হাসমি। তিনি ইতিহাস তৈরি করেছেন, ভার্জিনিয়ার লেফটেন্যান্ট পদে তিনি নির্বাচিত হয়েছেন। তিনি হচ্ছেন প্রথম ইন্ডিয়ান অরিজিন ওম্যান যিনি এই পোস্ট হোল্ড করছেন। প্রথম ইন্ডিয়ান অরিজিন ওম্যান যিনি এই পোস্ট হোল্ড করছেন। পোস্টের নাম হচ্ছে ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নর। নেক্সট আমরা এমসিকিউ দেখব। নিম্নলিখিতদের মধ্যে কে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ড্রাফটিং কমিটির সদস্য ছিলেন না? বি আর আম্বেদকর, এন গোপালস্বামী আয়েঙ্গার, কে এম মুন্সি, সচ্চিদানন্দ সিনহা। সঠিক উত্তর হচ্ছে সচ্চিদানন্দ সিনহা। সচ্চিদানন্দ সিনহা কারণ হচ্ছে 29 আগস্ট 1947 ড্রাফটিং কমিটি গঠন করা হয়। মোট সদস্য 7 জন। এখানে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর, এন গোপালস্বামী আয়েঙ্গার, কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, এন মাধব রাও, বি এল মিত্র, টি কৃষ্ণমাচারী। এরা প্রত্যেকেই ছিলেন। সচ্চিদানন্দ সিনহা তিনি ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম অস্থায়ী সভাপতি। ড্রাফটিং কমিটিতে তিনি ছিলেন না। ভারতের পরিকল্পনা কমিশন, প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল কোন ঘটনাটির ফলস্বরূপ? প্রথম 5 সাল পরিকল্পনার পর, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠনের পর, অর্থনৈতিক পুনর্গঠনের জন্য ক্যাবিনেট মিশন সুপারিশের ভিত্তিতে, অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের সুপারিশে। কমেন্ট করে জানাও। আচ্ছা, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে যে অর্থনৈতিক পুনর্গঠনের জন্য ক্যাবিনেট মিশনের সুপারিশের ভিত্তিতে। ভুল বলেছি। অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের সুপারিশে, অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের সুপারিশে, কারণ প্ল্যানিং কমিশন গঠিত হয় 15 মার্চ 1950। 1950 সালের 15 মার্চ গঠিত হয় প্ল্যানিং কমিশন। এটি গঠিত হয় ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল টু দ্য প্রাইম মিনিস্টারের পরামর্শে। প্রথম চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু। এবং 2015 সালে নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এই নীতি আয়োগের দ্বারা এরা কিন্তু প্রতিস্থাপিত হয়েছিল। অর্থাৎ নীতি আয়োগই প্ল্যানিং কমিশনকে সরিয়ে দেয়। ভারতের কোন নদীকে সর অফ বেঙ্গল বলা হয়? দামোদর, কংসাবতী, মহানন্দা, তোরসা। ভারতের অর্থাৎ এখানে দুঃখ, বাংলার দুঃখ বলা হচ্ছে। বাংলার দুঃখ কাকে বলা হয়? দামোদর, কংসাবতী, মহানন্দা, তোরসা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে দামোদর। দামোদরকে বলা হয় যে বাংলার দুঃখ, সরো অফ বেঙ্গল। সরো অফ বেঙ্গল বলা হয়ে থাকে দামোদরকে। দামোদর নদী ঘন ঘন বন্যা হয়ে থাকে, এই জন্য সরো অফ বেঙ্গল বলা হয়ে থাকে। পরবর্তী দামোদর, ডিভিসি, খুব ইম্পর্টেন্ট। ডিভিসি দামোদর বহুমুখী নদী পরিকল্পনা। এই নদী পরিকল্পনা টিভিএ, টেনেসি ভ্যালির অনুকরণে এটা করা হয়ে থাকে 1948 সালে, 1948। বন্যা নিয়ন্ত্রণ, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য করা হয়ে থাকে এই দামোদর ভ্যালি, ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। ভারতরত্ন কোন বছরে প্রথম শুরু হয়? 1947, 1954, 1962, 1971। সঠিক উত্তর হয়ে যাবে 1954। ভারতরত্ন পুরস্কার প্রথম কোন বছর দেওয়া হয়? প্রথম দেওয়া হয় 1954 সালে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়ে থাকে।
ভারতরত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ বেসামরিক বা অসামরিক সম্মান, শুরু হয় 1954 সালে। এদের মধ্যে প্রথম প্রাপকদের মধ্যে ছিলেন ডক্টর সি.ভি. রমন, স্যার এস চক্রবর্তী, রাজাগোপালাচারী, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। বৌদ্ধ ধর্মের মহাযান সম্প্রদায় প্রধান বৈশিষ্ট্য কী ছিল? তপস্যাকে গুরুত্ব দেওয়া, ব্যক্তিগত নির্বাণকে লক্ষ্য করা, বোধিসত্ত্ব আদর্শকে গুরুত্ব দেওয়া, বুদ্ধকে শুধু গুরু হিসাবে মানা। এদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে যে বোধিসত্ত্ব আদর্শকে গুরুত্ব দেওয়া। দুটো মহাযান এবং হীনযান এই দুটো নামে ভাগ হয়ে যায় বৌদ্ধ ধর্ম। এবং আহ, হীনযান হীনযান তারা কিন্তু মূর্তি পূজায় গুরুত্ব দেয়নি, কিন্তু মহাযানরা পরবর্তীতে তারা বুদ্ধের মূর্তি বা মূর্তি পূজা শুরু করে দেয়। তো মহাযান বৌদ্ধ ধর্ম বুদ্ধকে ঈশ্বর হিসাবে সুলভ হিসাবে মানে এবং ব্যক্তিগত মুক্তির চেয়ে প্রাণীর মুক্তিকে বড় লক্ষ্য বলে মনে করে। বোধিসত্ত্ব আদর্শ নিজ মুক্তি পেলে অন্যকে মুক্তির পথে পরিচালিত করা। এরপরে চাকরির খবর পশ্চিমবঙ্গ ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি গ্রুপ ডি এর অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 3 নভেম্বর থেকে, চলবে 3 ডিসেম্বর পর্যন্ত চলবে অ্যাপ্লিকেশন করার আগে তোমরা অবশ্যই যে এসএসসির ওল্ড ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পাবে যে ওল্ড ওয়েবসাইটগুলো দেখাচ্ছে। সেই ওল্ড ওয়েবসাইটে গিয়ে প্রথমে ভ্যাকান্সি লিস্ট যেটা দিয়েছে, ভ্যাকান্সি লিস্ট সেটা পুরো তোমরা আগে দেখে নেবে, কোন রিজিয়নে তোমরা অ্যাপ্লাই করতে চাও। তার পরবর্তীতে সঠিকভাবে কিন্তু সঠিক তথ্য দিয়ে তোমরা আবেদন করবে। হোমওয়ার্ক কি থাকছে, অর্থাৎ তোমরা যেগুলো পড়ছো যেগুলো জানছো সেগুলো নিজেরা লিখে লিখে রপ্ত করতে হবে। অর্থাৎ যখন তুমি পড়ছো তখন কিন্তু তুমি তথ্যগুলো গ্যাদার করছো, এবং শুধুমাত্র তথ্য সবসময় আমাদের গ্যাদার করলে হবে না, তথ্যগুলোকে সঠিকভাবে ঝালাই করে ধুয়ে মুছে চকচকে করে রাখতে হবে। তাহলে তুমি তথ্যগুলো যেমন দেখছো দেখে কপি না করে তুমি প্রথমে তথ্যগুলো পড়ে নিয়ে পরবর্তীতে তুমি নিজে খাতায় নোট করে নাও। আর আমার ডিজিটাল পাঠশালার ক্লাসের তোমরা নোটস পেতে, রিটেন পিডিএফ নোট পেতে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। এখানে কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোড থেকে তোমরা পেয়ে যাবে। এরপরে আমরা দেখে নেব যে নভেম্বর মাসের 5ই নভেম্বর 5 নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো গুরুত্বপূর্ণ, আমরা দেখে নেব কি কি আছে 5ই নভেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। যারা প্রতিদিন একটু একটু করে শিখতে থাকে তারাই একদিন বড় কিছু অর্জন করে। অর্থাৎ বড় কিছু অর্জন করতে গেলে তুমি যে হঠাৎ করে একদিনেই রোম কিন্তু বেড়ে ওঠেনি, সময় লেগেছিল। তাহলে আমরা যদি একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে যাই তাহলে আমাদের ধারাবাহিক প্রতিদিন একটু একটু করে শিখতে হবে, এবং তারপরে দেখা যাবে যে একদিন বড় কিছু অর্জন করতে পারছি। 5ই নভেম্বর গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্ব সুনামি সচেতনতা দিবস, ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে পালন করা হয়, জাতিসংঘ কর্তৃক পালন করা হয় উপকূলবর্তী এলাকায় সুনামির মোকাবিলার জন্য প্রস্তুতির সচেতনতা। এবং 1862 সালে বিপ্লবী গবেষক এবং সাংবাদিক ভূপেন্দ্রনাথ দত্তের জন্ম হয়, স্বামী বিবেকানন্দের ভাই। 1951 সালে ভারতের প্রথম 5 বছর পরিকল্পনা ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং শুরু হয়। আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনা, প্রথমে আন্তর্জাতিক দেখে নিই। ইফকো এবং আমুল ভারতের তারা গ্লোবাল কোঅপারেটিভ লিডার্স নির্বাচিত হয়েছেন। আইসিএ কথার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স। তারা ওয়ার্ল্ড কম্পিটিটিভ মনিটর 2025 প্রকাশ করেছে, এবং কাতারের দোহায় প্রকাশ করেছে। এক্ষেত্রে ভারতের
টপ র্যাঙ্ক করেছে ইফকো সেকেন্ড এবং আমুল হচ্ছে ফার্স্ট। ইফকো হচ্ছে সেকেন্ড এবং আমুল হচ্ছে ফার্স্ট। ইফকো 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 হচ্ছে ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেশন লিমিটেড, কোঅপারেটিভ লিমিটেড, ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড। এরা অনেক কাজ করে থাকে। সমবায় প্রক্রিয়ায় 1967 সালে প্রতিষ্ঠিত হয়। হেডকোয়ার্টার হচ্ছে নতুন দিল্লি। ন্যানো ইউরিয়া থেকে শুরু করে বিভিন্ন ফার্টিলাইজার, মূলত জৈব ফার্টিলাইজার এর উদ্ভাবনের জন্য তারা বিখ্যাত। ইফকো কিষাণ ডিজিটাল প্ল্যাটফর্ম, স্মার্ট ইনফরমেশন ফার্মিং ইত্যাদি সুবিধা তারা প্রদান করে থাকে। আমুল প্রতিষ্ঠা হয়েছিল 1946 সালে। হেডকোয়ার্টার গুজরাটের আনন্দে। এখানে প্রায় 36 লাখ ডেয়ারি ফার্মার এই আমুলের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আছে। এটা কিন্তু একটা ডেয়ারি ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছিলেন ডক্টর ভার্গিস কুরিয়েন, যাকে বলা হয় ফাদার অফ হোয়াইট রেভলিউশন। এর জনক হচ্ছে ভার্গিস কুরিয়েন। এই দুগ্ধ উৎপাদনের ব্যাপক যে ড্রাস্টিক চেঞ্জ, এই চেঞ্জ আনার জন্যই কিন্তু বলা হয়ে থাকে যে হোয়াইট রেভলিউশন। জোহরান মামদানি ডেমোক্র্যাট প্রার্থী, তিনি নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি পরাজিত করেছেন অ্যান্ড্রু কুমোকে পরাজিত করেছেন। নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র। 1 জানুয়ারি 2026 থেকে তিনি দায়িত্ব নেবেন। জাতীয় ঘটনা, কাশ্মীরে ফিরল দরবার মুভ। জম্মু কাশ্মীরের রাজা গুলাব সিংহের চালু করা 150 বছরের পুরাতন প্রথা ফিরিয়ে আনলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। কারণ হচ্ছে যে শ্রীনগর, জম্মু কাশ্মীরের রাজধানী আমরা জানি, দুটো রাজধানী, একটা হচ্ছে জম্মু আর একটা হচ্ছে শ্রীনগর। তো এই যে জম্মু কাশ্মীর থেকে শ্রীনগরে নিয়ে যাওয়া, যে শ্রীনগর থেকে রাজধানী স্থানান্তরিত হয় জম্মুতে শীতকালীন সময়ে প্রচণ্ড ঠান্ডার জন্য, এবং এই রাজধানী স্থানান্তরের যে প্রথা, সেই প্রথার নাম হচ্ছে দরবার মুভ। খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এই যে রাজধানী সরানোর নামই হচ্ছে, এটা হচ্ছে দরবার মুভ। সোমবার জম্মুতে খুলছে রাজ্য সরকারের সর্বোচ্চ কার্যালয়, সিভিল সেক্রেটারিয়েট, এবং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জম্মুতে গিয়ে দপ্তরের উদ্বোধন করেন। তিনি বলেছেন দরবার মুভ বন্ধ করা ছিল কারণ হচ্ছে জম্মুর মানুষের প্রতি এটা অবিচার হয়েছিল, এটি রাজ্যের আঞ্চলিক ভারসাম্য নষ্ট করেছিল। 1872 সালে মহারাজা গুলাব সিংহের হাত ধরে এই দরবার মুভ প্রথম চালু হয়েছিল। উদ্দেশ্য ছিল দুটি অঞ্চলের মানুষের কাছে সমানভাবে প্রশাসনিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া। কিন্তু 2021 সালে রাষ্ট্রপতি শাসনকালে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা খরচ কমানোর যুক্তিতে এই প্রথা বন্ধ করে দিয়েছিলেন। এরপরে নেক্সট এই খবরটা তোমরা এর আগেও দেখেছিলে যে দিল্লি দূষণ রুখতে ক্লাউড সিডিং অর্থাৎ নকল বৃষ্টি, এই নকল বৃষ্টির সাহায্য নেওয়া হয়েছিল যে যাতে করে নকল বৃষ্টি দিয়ে এই দূষণ কমানো যাবে বলে একটা প্রচেষ্টা নেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। এই বিষয় নিয়েই লেখা এখানে খবর, তোমাদেরকে পুরোটা দেখতে হবে। পিডিএফ তোমরা পেয়ে যাবে, পিডিএফ টেলিগ্রামে আমি লিংক দিয়ে দিচ্ছি তোমাদের, অবশ্যই তোমরা পিডিএফ পেয়ে যাবে। পিডিএফ থেকে তোমরা কিন্তু পুরোটাই দেখে নাও যে ক্লাউড সিডিং ব্যবস্থা করেছিল কে। ক্লাউড সিডিং এর ব্যবস্থা করেছিল দিল্লি সরকার করেছিল, এবং তারা এই যে ট্রায়াল করে সেই ট্রায়াল সফল হয়েছে বলে জানা যায় না, কারণ বৃষ্টি হয়েছে, খুব অল্প বৃষ্টি হয়েছে, এবং এখানে ট্রাই করা হয়েছিল 3বার ট্রাই করা হয়েছিল, তিনটি ট্রায়াল এই ব্যর্থ হয়, এবং সেক্ষেত্রে খরচ হয়েছে প্রায় 1.07 কোটি টাকা খরচ হয়ে গিয়েছে, এবং এই খরচের পরেও কিন্তু কোনো লাভ করা যায়নি, কোনো লাভ হয়নি। এটাই হচ্ছে খবর। তো এই ক্ষেত্রে তোমাদের যদি প্রশ্ন আসে তাহলে কিভাবে প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসবে যে ভারতের কোন রাজ্যে বা কোথায় সাম্প্রতিক ক্লাউড সিডিং বা নকল বৃষ্টি
নকল বৃষ্টি দেখা গিয়েছে, বা নকল বৃষ্টি বা পরিবেশ দূষণ কমাতে নকল বৃষ্টির সাহায্য নেওয়া হয়েছিল কোন শহরে? সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নতুন দিল্লি। দিল্লি। নেক্সট, রাজ্যের খবর, পশ্চিমবঙ্গ সংক্রান্ত সাম্প্রতিক ঘটনা। এবারের কলকাতা বইমেলার থিম কান্ট্রি হচ্ছে আর্জেন্টিনা। কলকাতা বইমেলা আমরা জানি, এবং কলকাতা বইমেলা এবছরে হতে চলেছে 49th কলকাতা বুক ফেয়ার। ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত, এবং 22 জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা। এই কলকাতা বইমেলা কততম? গুরুত্বপূর্ণ, 49তম, এবং থিম কান্ট্রি আমাদের মনে রাখতে হবে আর্জেন্টিনা। নেক্সট, চাকরির খবর। তোমরা জানো যে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি পদে আবেদন চলছে। 3 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত চলবে। গ্রুপ সি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর, স্টোর কিপার, হায়ার সেকেন্ডারি 10+2 কম্পিউটার নলেজ এখানে প্রযোজ্য। গ্রুপ ডি এর জন্য নাইট গার্ড, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, অফিস হেল্পার, মেসেঞ্জার, এই সমস্ত পদের জন্য নিয়োগ চলছে। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র 8 পাস করলেই হবে। শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের জন্য ওয়েবসাইট তোমরা দেখে নাও, wbssc.gov.in। wbssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। এরপরে মক এমসিকিউ। 5ই নভেম্বর কোন আন্তর্জাতিক দিবস পালন করা হয়? 5ই নভেম্বর ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে পালন করা হয়। G20 সামিট 2025, G20 সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হবে? G20 সামিট 2025 অনুষ্ঠিত হবে ভারত, জাপান, ব্রাজিল, জার্মানি। এটি অনুষ্ঠিত হবে ব্রাজিলের বেলেম শহরে। ব্রাজিলের বেলেম, যাকে অ্যামাজন রেন ফরেস্টের প্রবেশদ্বার বলা হয়। ভারতের প্রথম 5 বছর পরিকল্পনা শুরু হয় 1951 সালে। ভূপেন্দ্রনাথ দত্ত কার ভাই ছিলেন? ভূপেন্দ্রনাথ দত্ত ছিলেন স্বামী বিবেকানন্দর ভাই। COP30 অনুষ্ঠিত হবে কোথায়? COP30 ভারত, ব্রাজিল, ফ্রান্স, মিশর। COP ব্রাজিলে অনুষ্ঠিত হবে COP30, কনফারেন্স অফ পার্টি। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। থ্যাংক ইউ ভেরি মাচ।